গভীর রাতে হঠাৎ অনুভব করলাম কেউ আমার দরজায় ধাক্কা দিচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী হবে, কিন্তু দরজা খুলে দেখি আমার ভাসুর কেমন জানি এক অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তখন নিজেকে বাঁচাতে দৌড়ে গেলাম রান্নাঘরের দিকে। তখন আমার ভাসুরও আমার পিছু পিছু দৌড়ে গিয়ে আমাকে ধরে ফেলে মাটিতে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম শ্রীযুতি। বিয়ে হয়েছে আমার 3 বছর হয়েছে। বিয়ের 3 বছর পর হঠাৎ করে আমার ভাসুর আমার দিকে খারাপ নজরে তাকাতে শুরু করল। আমার স্বামীর সামনেই আমার ভাসুর আমার সঙ্গে খারাপ কিছু করতে চাইত, কিন্তু আমার স্বামী আমার ভাসুরকে কিছু বলেনি। আমার স্বামী এতটা কাপুরুষ ছিল যে সে নিজেই আমাকে তার দাদার হাতে সঁপে দিতে চেয়েছিল। আসলে আমার স্বামী এবং আমার জ্যাঠানি যখন তারা দুইজনের স্বেচ্ছায় একে অপরের সঙ্গে নোংরা সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, তখন আমরা কেউ এই কথাটা জানতাম না। একদিন আমার ভাসুর যখন ঘরে ছিল না, তখন আমার স্বামী ও জেঠানি একে অপরের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল, এবং আমার ভাসুর নিজের চোখে নাকি তাদের দুজনকে একসঙ্গে দেখেছিল। তখন আমার ভাসুর আমার স্বামীকে অনেক মেরেছিল। আসলে আমার ভাসুর ও আমরা আলাদা বাড়িতে থাকতাম। আমরা গ্রামে থাকতাম, এবং আমি যে গ্রামে থাকতাম তার পাশের গ্রামে জীবন নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। জীবন বাড়ির ছোট ছেলে, এবং আমার ভাসুরের নাম হচ্ছে সীমান্ত। বিয়ের 2 বছর পরেই আমি কন্যাসন্তান জন্ম দিয়েছিলাম। কিন্তু আমার ভাসুর ও জেঠানির আমাদের অনেক আগে বিয়ে হয়েছিল। তারপরেও তাদের কোনো বাচ্চা হয়নি। কিন্তু আমার শাশুড়ি এই ব্যাপারে কোনো দিন আমার ভাসুর এবং আমার জ্যাঠানিকে কিছু বলেনি, কারণ আমার শাশুড়ি খুবই ভালো মনের মানুষ ছিলেন। উনি আমাকে এবং আমার জেঠানিকে অনেক ভালোবাসতেন। কিন্তু আমার শাশুড়ি আমাদের সঙ্গেই পুরাতন বাড়িতেই থাকতেন। আমার ভাসুর জেঠানি যে বাড়িতে থাকত, সেই বাড়িটা আমাদের এই পুরাতন বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়েছিল। সেদিন দুপুরবেলা আমার ভাসুর হঠাৎ করে আমার জেঠানিকে নিজের বাড়ি থেকে বের করে টানতে টানতে আমাদের এই পুরাতন বাড়িতে নিয়ে আসে। তার আগে জানি না কেন আমার স্বামী বাইরে থেকে অনেক দ্রুত দৌড়ো এসে বাড়ির ভেতরে ঢুকে রুমে এসেই দরজা লাগিয়ে হাঁপাতে লাগল। আর আমাকে বলল আমাদের বাড়িতে কেউ এলে দরজা খুলবে না। আমি বললাম ঠিক আছে। ঠিক ওই সময় আমাদের দরজায় কেউ এত জোরে ধাক্কা দিতে লাগল যে আমার স্বামীর বারণ করা সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে বাড়ির দরজা খুলতে হয়েছিল। আমি যখন বাড়ির দরজা খুললাম, তখন আমার ভাসুর ধাক্কা মেরে আমার জ্যাঠানিকে ঘরের ভিতরে ফেলে দিল। আমি তখন রেগে আমার ভাসুরকে বললাম, দাদা, আপনি এটা কেমন ব্যবহার করছেন? দিদিকে এভাবে ধাক্কা দিচ্ছেন কেন? ওই সময় আমার ভাসুরের চোখে অনেক বেশি রাগ ছিল। তারপরে উনি অনেক রেগে চিৎকার করে আমার স্বামীকে ডাক দিলেন। আমার স্বামী যখন তাও ঘর থেকে বের হয়নি, তখন আমি ভাসুরকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আমাকে কেউ কিছু বলবে? আমার ভাসুর তখন রেগে আমাদের রুমের দরজা ভেঙে দিয়ে আমার স্বামীর কলার ধরে ঘর থেকে বের করে তাকে জোরে ধাক্কা দিয়ে বলল, তোমার স্বামী আর আমার বউ, এরা দুইজন মিলে আমাকে ঠকিয়েছে। একে তো আমার ভাই বলতে ঘেন্না হচ্ছে, একে তো আমি আজ প্রাণে মেরে ফেলব। আজ আমি একে ছাড়ব না। সাহস কি করে হলো আমার বউয়ের সঙ্গে বাজে সম্পর্ক করার? সবকিছু শোনার পরে আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম, কারণ স্বপ্নেও ভাবতে পারিনি আমার স্বামী এরকম কিছু একটা নোংরা কাজ করবে, তাও আবার তার নিজের বৌদির সঙ্গে। তারপর আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমার ভাসুরকে বলল, দাদা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভাসুর তখন বলল, তুই এটা ভুল নয়, অনেক বড় অপরাধ করেছিস, আর এটার শাস্তি তো তোকে পেতেই হবে। তাই আমি এক্ষুনি পঞ্চায়েতে যাব, আর তোর ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেব। পঞ্চায়েতের নাম শুনে তো আমার স্বামী অনেক ভয় পেয়ে বলল, দাদা, তোমার পায়ে ধরছি, তুমি আমাকে যা শাস্তি দেবে
আমি মাথা পেতে গ্রহণ করে নেব। কিন্তু তুমি দয়া করে পঞ্চায়েতে যেও না। ওই সময় আমার জ্যাঠানিও আমার ভাসুরের পা ধরে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই কথাটাকে আর বাড়াবাড়ি করো না, তাহলে আমাদের বাড়ির মান সম্মান কিছুই থাকবে না। আমার ভাসুর তখন জ্যাঠানির চুলের মুঠি ধরে বলল, মান সম্মান আর কিছু বাকি রয়েছে কি? সবকিছু তো শেষ করে দিলি। তুই যা করছিস, তোকে আমি আর কোনোদিন স্ত্রী রূপে গ্রহণ করব না। তুমি যার সঙ্গে মুখ কালো করেছিস, ওর সঙ্গে থাক। ওই সময় আমার শাশুড়ির ঘরে ঢুকে আমার ভাসুর এবং আমার স্বামীকে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোরা এইভাবে চিৎকার চেঁচামেচি ও ঝামেলা করছিস কেন? ওদিকে আমার শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে কাঁদতে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করল, বৌমা তুমি এইভাবে মাথায় হাত দিয়ে কাঁদছ কেন? কেউ তোমাকে কিছু বলেছে? এই বাড়িতে কি চলছে? আমার ভাসুর তখন রেগে মেঘে তার মাকে বলল, তোমার ছোট ছেলে আর তোমার বড় বৌমা দুইজন মিলে আমাদের ঠকিয়েছে। আমি নিজের চোখে দুইজনকে একসঙ্গে সবকিছু করতে দেখেছি। আমার শাশুড়ি তখন জেঠানির কাছে এসে বলল, ছি ছি ছি, তুমি এই রকম করবে আমি তো কোনোদিন ভাবতেও পারিনি। আজ তোমার জন্য আমার বাড়িতে এত বড় অশান্তি ও ঝামেলা সৃষ্টি হয়েছে। তারপর আমার স্বামী ভাসুরের পা ধরে বলল, দাদা তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু দয়া করে পঞ্চায়েত যেও না। আমার ভাসুর তখন বলল, তুই যেমন আমার মান সম্মান নষ্ট করছিস, ঠিক ওই রকম আমিও তোর মান সম্মান নষ্ট করে দেব। যতক্ষণ না আমি নিজের বদলা নেব, ততক্ষণ আমি তোকে ছাড়ব না। আর আমার বদলা তখনই পুরো হবে, যখন আমি তোর বউয়ের সঙ্গে বাজে সম্পর্ক করতে পারব। তবেই তুই বুঝতে পারবি কতটা কষ্ট হয়। ভাসুরের মুখ থেকে এই রকম নোংরা কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কোনো সমস্যার সমাধান নয়। আপনি আরও বেশি সমস্যা তৈরি করছেন। আর আপনি আমার ভাসুর হয়ে এত অশ্লীল কথা কিভাবে বলতে পারলেন? আমার স্বামী তখন আমার কাছে এসে বলল, দাদা যেটা বলছে তোমাকে সেটা করতেই হবে, নইলে দাদা যদি পঞ্চায়েতের কাছে চলে যায় তাহলে আমাদের কি দুর্গতি হবে সেটা তুমি খুব ভালোভাবে জান। ওই সময় আমার শাশুড়ি বললেন, ছি তোরা আমার ছেলে, তোদের মতো ছেলে হওয়ার থেকে আমি বন্ধ্যা হওয়াই ভালো ছিল। ভালোই হয়েছে যে তোদের বাবা এই পৃথিবীতে নেই, না হলে তোদের এই কুকর্ম দেখে জ্যান্ত লাশ হয়ে যেত। আমি তখন বললাম, যাই কিছু হোক না কেন, আমি নিজের মান সম্মান নষ্ট করব না। তাতে আমার ভাসুর যাই কিছু করুক না কেন, প্রয়োজনে আমি আমার নিজের জীবন ত্যাগ করে ফেলব। কি তাদের ফাঁদে পড়ে আমি মরে গেলেও কোনো অশ্লীল কর্ম করব না। আমার ভাসুর তখন আমার স্বামী কাছে এসে বলল, তুই নিজের বউকে ভালোভাবে বুঝিয়ে দে, আর তা না হলে আমি কিন্তু এক্ষুনি পঞ্চায়েতের কাছে যাব। আমার স্বামী তখন বলল, তোমাকে আমার দাদার কথা মানতেই হবে। আমি তখন রেগে আমার স্বামীর গালে একটা থাপ্পড় মেরে বললাম, পাপ করেছ তুমি, আর শাস্তি পাব আমি। একটা কোন ধরনের বিধান? আমি মরে গেলেও এ কাজ করব না। তোমার চরিত্রে দাগ আছে, কিন্তু আমি কোনোদিন আমার চরিত্রে দাগ লাগতে দেব না। আর এই জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। আর তোমার মতো কাপুরুষের সঙ্গে আমার সংসার করা আর না করা সমান। তুমি কেমন স্বামী, নিজের স্ত্রীর মান সম্মান অন্য কারো হাতে তুলে দিতে চাইছ? ছি ভগবান যেন তোমার মতো স্বামী আর অন্য কোনো মেয়ের কপালে না দেয়। আমি তখন আমার জেঠানির কাছে রেগে গিয়ে বললাম, শুধুমাত্র তোমার জন্য আজ আমাদের বাড়িতে এত অশান্তির সৃষ্টি হয়েছে, আর তোমাদের ভুলের জন্য আজ আমার মান সম্মান নিয়ে লোকে খেলতে চাইছে। তোমার এমন কি বাধ্যতা ছিল যার জন্য তুমি এত বড় একটা নোংরা কাজ করলে? আর পুরো দুনিয়াতে তুমি আমার স্বামীকে পেয়েছিলে নিজের চাহিদা পূরণ করার জন্য। ছি, তোমাকে আমি যতটা ভালো ভেবেছিলাম তুমি তার চাইতেও অনেক বেশি খারাপ। আমার জেঠানি তো একটা কোনায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। তারপর আমি যখন কোনো মতেই আমার ভাসুর এবং আমার স্বামীর কথা মানতে কোনোভাবেই রাজি হয়নি,
এবং আমার শাশুড়িও যখন আমার সপক্ষেই ছিলেন এবং উনি যখন এই কাজটা করতে বাধা দিলেন নিজের ছেলেদের, তখন আমার স্বামী ও ভাসুর জোর জস্বামিস্তি করে আমার শাশুড়ি ও আমার মেয়েকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়। তারপর আমার স্বামী ভাসুরকে বলল, মাকে তো ঘরের মধ্যে বন্ধ করে দিলাম, এবার আমার বউয়ের সঙ্গে তোমার যা করার আছে তুমি করতে পারো। এটা বলে আমার স্বামী যখন ঘরের বাইরে চলে গেল এবং আমার ভাসুর যখন আমার দিকে এগিয়ে আসছিল, তখন আমি না পেরে আমার ভাসুরকে জোরে ধাক্কা দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে পঞ্চায়েতের দিকে গিয়েছিলাম। আমার ভাসুর আমার পেছনে আমাকে ধরার জন্য ছুটে আসছিল। আমি কোনো রকমভাবে নিজের মান সম্মান রক্ষা করে তাড়াতাড়ি পঞ্চায়েতে এসে হাজির হয়েছিলাম। ভেবেছিলাম পঞ্চায়েত আমার সঙ্গে ন্যায্য বিচার করবে, কিন্তু পঞ্চায়েতে আমাদের ব্যাপারে সব কথা শোনার পরে যা সিদ্ধান্ত নিয়েছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাবার অবস্থা হলো। সবকিছু শোনার পরে পঞ্চায়েত আমার ভাসুরকে জিজ্ঞেস করল যে সে কি চায়। আমার ভাসুর তখন জোর গলায় করে বলল, আমার ভাই যেমন আমার বউয়ের সঙ্গে বাজে কাজ করেছে, আমি ঠিক তার বউয়ের সঙ্গে এই রকম কাজ করতে চাই, তবে আমার সঙ্গে ন্যায্য বিচার হবে। পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন তিনি উনার সহকর্মীদের সঙ্গে কিছু আলোচনা করার পরে ঘোষণা করলেন যে আমার ভাসুর যেটা বলছেন সেটাই হবে। ওটা শোনার পরে তো আমি পঞ্চায়েতকে বলেছিলাম, আপনারা এটা ঠিক করছেন না, আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন। আমার স্বামী এবং আমার জেঠানি ভুল কাজ করেছে, কিন্তু এটার শাস্তি আমি কেন পাব? আমার সঙ্গে এত বড় পাপ কাজ আপনারা করতে পারেন না, তাই আমি পুলিশের কাছে যাব, কিন্তু আমার সঙ্গে এত বড় অন্যায় আমি কোনো মতেই হতে দেব না। ওদিকে আমার জেঠানিকে শাস্তি স্বরূপ পঞ্চায়েতের প্রধান এবং তার সহকর্মীরা পঞ্চায়েতের ঘরে তাকে বন্দী করে রেখেছিল। আমি যখন পঞ্চায়েতের আদেশ মানতে রাজি হয়নি, তখন পঞ্চায়েতের প্রধান বলে দিয়েছিল যে গ্রামের কোনো মানুষ যাতে আমাদেরকে সাহায্য না করে, গ্রামের কোনো দোকানদার যাতে আমাদের কাছে কোনো জিনিস বিক্রি না করে, এমনকি গ্রামের যে টিউবওয়েল থেকে আমরা জল তুলে আনতাম সেটাও আমাদেরকে বারণ করে দিয়েছিল। আসলে আমাদের গ্রামের মানুষেরা পঞ্চায়েতের প্রত্যেকটা আদেশ খুব ভালোভাবে মেনে চলত। তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। পুলিশের কাছে কেউ ভয়ে যেত না, কারণ পঞ্চায়েত যখন জানতে পারত যে কোনো মানুষ তার বিচার সালিশ করার জন্য পুলিশের কাছে গেছে, তখন তাদের সমস্ত সুযোগ সুবিধা পঞ্চায়েত বন্ধ করে দিত। তাই গ্রামের মানুষ ভয়ে পুলিশের কাছে যেত না। গ্রামে কোনো বাড়িতে কোনো কিছুর অসুবিধে হলে সেটা পঞ্চায়েত মীমাংসা করত। এমনকি কেউ যদি পুলিশের কাছে যেতে চাইত, তাহলে পঞ্চায়েত তাকে কঠিন শাস্তি দিত। পঞ্চায়েতে যা কিছু মীমাংসা হয়েছিল সব কিছু শোনার পরেও আমার স্বামী কাপুরুষের মতো চুপচাপ দাঁড়িয়েছিল। আমার তো এটা ভেবে আশ্চর্য লাগছিল, একটা মানুষের সঙ্গে এত বছর সংসার করার পরেও সে কিভাবে নিজের বউকে ধোঁকা দিতে পারে। শুধু তাই নয়, নিজের কুকর্ম করার পরে তার সমস্ত কুকর্মের ফল আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারে। সে যদি ভুল করার পরে নিজের ভুল স্বীকার করে শাস্তি ভোগ করে নিত, তাও আমি তাকে ক্ষমা করে দিতাম। কিন্তু আমার স্বামী এতটা স্বার্থপর ও নির্লজ্জ যে নিজেকে কঠোর শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য আমাকে বলি দিতে চেয়েছিল। এদিকে আমি মনের মধ্যে জেদ করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন, আমি নিজের ভাসুরের কাছে নিজেকে সঁপে দিতে পারব না। আর অন্যদিকে আমার ভাসুরও আমার স্বামীর সঙ্গে বদলা নেওয়ার চক্করে আমাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। আর পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী গ্রামের কেউ আমাদের সাহায্য করতে রাজি হয়নি। গত 2 দিন থেকে আমি, আমার শাশুড়ি ও আমার মেয়ে আমরা না খেয়ে দিন কাটাচ্ছিলাম। আমাদের বাড়ির সমস্ত খাবার শেষ হয়ে গেছিল। আমার শাশুড়ি যখন গ্রামের দোকানে গিয়েছিল চাল ডাল কেনার জন্য, তখন কেউ আমাদের খাবার দেয়নি, কারণ গ্রামের পঞ্চায়েত বলেছিল আমাদের যদি কেউ সাহায্য করে তাহলে আমাদের মতো তাদেরও অসহায় করে ছেড়ে দেবে। ওই ভয়ে কেউ আমাদের সাহায্য করেনি। আমার 4 বছরের ছোট্ট মেয়েটা না খেয়েই দিন কাটিয়েছিল।
ওদিকে আমার স্বামী শাশুড়ির ভয় আমাদের বাড়ি ফেরেনি। তারপর সেদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির দরজায় যখন কেউ ডাক দিচ্ছিল, তখন দরজা খুলে দেখলাম আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমার পুরো শরীর রাগে জ্বলছিল। সে তখন আমার ধরে বলল, দয়া করে তুমি পঞ্চায়েতের কথা মেনে নাও এবং আমার দাদার সঙ্গে এই কাজটি করে নাও। মাত্র একদিনেরই তো ব্যাপার। প্লিজ তুমি আমার প্রতি দয়া করো, আর তাহলে আমি মরে যাব। যদি তুমি এই কাজটি করো, তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, আবার সবকিছু আগের মতোই হয়ে যাবে। না হলে আমাদের না খেয়েই মরতে হবে, আবার মেয়েটারও কষ্ট হবে। আমি তখন স্বামীর এখান থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, স্বামীদার আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আজ তোমার পাপের ভাগী আমরা সবাই হয়ে গেছি, আর তোমার জন্য আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। চিফ ঘৃণা হচ্ছে আমার তোমাকে দেখে। আমার স্বামী তখন আমার দিকে আঙুল দেখিয়ে বলল, সব দোষ তোমার। তুমি যদি দাদার পরামর্শ মেনে নিতে, তাহলে আজ এত খারাপ দিন আমাদের দেখতে হতো না। আমি তখন স্বামীকে বললাম, তুমি কি ধরনের স্বামী, যে কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই নিজের স্ত্রীকে নিজের দাদার কাছে বিক্রি করে দিতে চাইছ? প্রত্যেকটা স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীর মান সম্মান রক্ষা করা, কিন্তু তুমি এতটা নির্দয় নিষ্ঠুর নির্লজ্জ যে আমার মান সম্মান নিজের হাতে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, নইলে আমি ধাক্কা মেরে তোমাকেই বাড়ি থেকে বের করে দেব। ওই সময় আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এসে তার ছেলেকে দেখে অনেক রেগে গিয়ে ভেতর থেকে একটা লাঠি এনে বলল, বেরিয়ে যা এখান থেকে, না হলে লাঠি দিয়ে তোকে মেরে মেরে তোর পিঠের ছাল আমি তুলে নেব। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি তোদের মুখ দেখতে চাই না। ওই কথাটা বলে আমার শাশুড়ি আমার স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা লক করে আমাকে ধরে কাঁদতে শুরু করল। আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমি যতদিন বেঁচে আছি তোমার সঙ্গে অন্যায় হতে দেব না। আমি তোমার নিজের মা নাও হতে পারি, কিন্তু আমি তোমার শাশুড়ি মা। তোমার জায়গায় যদি আমার মেয়ে হতো, তাহলে আমি তাকে এইভাবেই রক্ষা করতাম। তুমি আমার নিজের মেয়ে না হলেও তুমি তো অন্য কারো মেয়ে, তাই তুমি একদম চিন্তা করো না। এই বলে আমার শাশুড়ি নিজের হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। একবারের জন্য আমি ভেবেছিলাম আমার বাবা মায়ের কাছে আমি চলে যাব, কিন্তু আমার বাবা মা তো নিজেরাই খুব অসহায় ছিল। তাদের বয়স হয়েছিল, আমার বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে কাজ করতে পারত না, এবং আমার দাদা তাদের থাকা ও খাওয়ার দায়িত্ব নিয়েছিল। ওই অবস্থায় আমি যদি বাবা মায়ের বাড়ি চলে যেতাম, তাহলে হয়তো তাদের উপরেই বোঝা হয়ে যেতাম। এই ভেবে আমি বাবা মায়ের কাছে যেতে পারিনি। সেদিন রাতের বেলা আমাদের বাড়িতে কিছু খাবার ছিল না। যে দুটো মুড়ি রাখা ছিল, সেই দুটো মুড়ি জলে ভিজে আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি ও আমি সেদিন রাতেও না খেয়েছিলাম। তারপর অর্ধেক রাতে মনে হল আমাদের দরজায় কেউ যেন বাড়ি দিচ্ছে। তখন মনে হয়েছিল হয়তো আমার স্বামী আবার বাড়ি ফিরে এসেছে। দরজায় শব্দ পেয়ে আমার মেয়ে ও শাশুড়ি উঠে যাবে, এই কথা ভেবে আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলতেই তাকে দেখে ভয়ে আমার শরীর কেঁপে উঠল। কারণ দরজা খুলতেই দেখলাম আমার ভাসুর দাঁড়িয়ে আছে, এবং সে আমাকে দেখে বলল, দেখো, তুমি আমার ভাইয়ের বউ। এটা আমি খুব ভালোভাবে জানি, কিন্তু আমার মান সম্মান এবং আমার জীবন নষ্ট করেছে তোমার স্বামী। সেটার বদলা আমরা নেবেই। তাই তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে, নইলে না খেতে পেয়ে আমাদের সবার নাজেহাল অবস্থা হবে, আর তোমার মেয়েও না খেতে পেয়ে মারা যাবে। তাই তুমি যদি তোমার মেয়েকে একটুও ভালোবাসো, তাহলে আমার সঙ্গে রাত কাটানোর জন্য রাজি হয়ে যাও। না হলে আমি তোমার সঙ্গে জোর জস্বামি দোস্তি করে সম্পর্ক করতে বাধ্য হয়ে যাব। তারপর আমি ভাসুরকে বললাম, আমার মেয়ের চিন্তা আপনাকে করতে হবে না। আমার মেয়ের জন্যই এখনো আমি বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। ভাসুরের কথা শুনে
আমি তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখন উনিও ছুটতে ছুটতে আমার পেছনে এলেন। আমি বুঝে গিয়েছিলাম উনি যেভাবেই হোক আজকে আমার সাথে খারাপই করেই ছাড়বেন। আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পরেও কেউ আসছিল না। কারণ গ্রামের সবাই আমাদেরকে বয়কট করেছিল। কারণ আমি পঞ্চায়েতের বিচার মেনে নিয়েছিলাম না, বিধায় গ্রামের সবাই আমাদের প্রতি উল্টা ছিল। তারপর আমি ভাবলাম, যেহেতু আজকে আমি আমার ভাসুরের হাত থেকে কোনোভাবেই রক্ষা পাব না, আর এদিকে আমার কারণে আমার মেয়ে, আমার শাশুড়ি সবাই না খেয়ে আছে, সবকিছু চিন্তা করে দেখলাম আমি যদি আমার ভাসুরের সাথে এই রকম কাজ করি, তাতে যদি আমার স্বামীর কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আর কি করব? নিজের ইজ্জত বাঁচানোর জন্য অনেক সংগ্রাম করেছি, অনেক চেষ্টা করেছি, আর পারব না। এখন যা করে ভগবানের করবে। এই সব কিছু চিন্তা করে আমি আমার ভাসুরের সাথে বাজে কাজ করতে রাজি হয়ে যাই। আমার ভাসুর এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল ছিল যে মনে হচ্ছিল যেন আমার উপর একটি ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছিল। আমি আমার ভাসুরকে বললাম, দয়া করে আপনি একটু সহনশীল হন, আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমার ভাসুর সাথে সারারাত ইচ্ছামতো এক অদ্ভুত কাজ করেছিল। মনে হয় অনেকটা রাগেই আমার সাথে এই রকম করেছিল। তারপর আমার ভাসুর শান্ত হয়ে সব কিছু মেনে নিয়েছিল। তারপর আমাদের পরিবারে আবার আগের মতো শান্তি হয়ে উঠেছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরাও কেউ মরে পাপে, আবার কেউ মরে ধাপে। আমার অতীত একই অবস্থা হয়েছিল আমার স্বামীর পাপের কারণে। এর শাস্তি আমাকেই ভোগ করতে হয়েছিল। বন্ধুরা, আমি তোমাদের কি বলবো, হয়তো তোমাদের জীবনেও আমার মতো এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই এই পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তখন আমার 21 বছর বয়স। দিল্লিতে পড়ি। বাবা মারা যাওয়ার পর মা চলে এসেছিল আমার সঙ্গে থাকার জন্য। আমরা একটি ছোট দুখানা ঘরের বাড়ি ভাড়া করে থাকতাম। মার তখন কতই বা বয়স, 45 হবে। আমার দাদা কলকাতায় চাকরি করে, আর বোন সেখানেই পড়াশোনা করে। আমার পড়াশোনায় সুবিধে হবে বাড়িতে কেউ রান্নাবান্না করে দিলে, তাই মা আমার সঙ্গেই থাকা মনস্থ করেছিল। মার তখন ভরা জোয়ার, গায়ের রং ফর্সা, এমনিতে ছোটখাটো, তবে সুন্দর করে সাজলে, লিপস্টিক লাগালে লোকজন ঘুরে তাকানোর মতো চেহারা। বিশেষ করে স্নান করে বেরিয়ে আসার সময় যখন চুল ঝাড়ত আর গায়ের কিছু কিছু অংশে ভেজা শাড়ি লেগে থাকত, তখন দারুণ লাগত। একটু জমেছিল গায়ে, কিন্তু মায়ের দিকে তাকিয়ে আমার চোখ থমকে যেত। চোখ সরিয়ে নিতাম মা কিছু বোঝার আগে। মা এমনিতে পড়তে ভালোবাসে, দিল্লির গরমে তো বটেই। আর শাড়ির মধ্য দিয়ে যখন মায়ের উঁচু হয়ে ওঠা দেখতে পেতাম, তখন আমার ভেতরটা ধক করে উঠত। স্লিভলেস হলেও খুব একটা ডিপ কাট নয়, আর ঢাকা থাকত, শুধু দিকে অনেকটা অংশ খোলা আর নিচে অনেকখানি অংশ দেখা যেত। নিচে শাড়ি পরত কিনা পরিষ্কার দেখা যেত, মনে হতো যেন মাখন দিয়ে তৈরি। দিল্লির বাড়িতে শোবার ঘরে মাই শুত, আমি বাইরের ঘরে একটা চৌকিতে শুতাম। মাকে ওইরকম দেখার পর আমার ফুলে উঠত। বাইরের ঘরে প্রাইভেসি ছিল না বলে তখন বাথরুমে চলে যেতাম, কচলে বার করে তারপর শান্তি চোখ বুজে মাকে ভাবার চেষ্টা করতাম। বাইরে থেকে দেখে যতটুকু কল্পনা করা যায় মায়ের দুটো দেখতে কেমন, সেগুলোর রং কেমন, এই সব। তারপর ভাবতাম মায়ের নিচের দিকটা কেমন, ওখানে ঘন ঘাস পাতার মধ্যে মায়ের কথা ভাবতে ভাবতেই আমার বের হয়ে যেত। কিন্তু বাইরে আসার পর আবার যখন মাকে দেখতাম তখন আবার ফুলে উঠত আমার। সব সময় দাঁড়িয়ে থাকত আমার চোখের সামনে ঘুরত মায়ের ছবি। আমি সুমনা, দীপুর মা। দীপুর পড়াশোনার সুবিধে হবে বলে আমি ওর সঙ্গে দিল্লিতে থাকি। শুধু সেই জন্য নয়, দীপুকে আমার অন্য একটি কারণে পছন্দ। সে ওর দাদার মতো মোটা থলথলে নয়, বেশ ফিট চেহারা, ব্যায়াম করে, এক্সারসাইজ করে, কোকটা লোম।
21 বছরের দীপুকে দেখে আমার মনে হতো একজন সত্যিকারের পুরুষ মানুষ দেখছি। আরেকটা কারণ হলো ও অনেক বেশি হাসিখুশি, আমার সঙ্গে খোলামেলা। তাই ওর কাছে থাকতে আমার ভালো লাগে। ওর দিকে তাকিয়ে। বিশেষ করে দীপু যখন বাথরুম থেকে চান করে তোয়ালে পরে বেরিয়ে আসত। তখন যে আমার কিছু হতো না সেটা বলবো না। আমার কোনোদিন আর কোনো মর্দের সঙ্গে সুযোগ হবে না এটা ধরেই নিয়েছিলাম। কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করত দীপু আমার হাত দিক। এক এক সময় স্বপ্ন দেখেছি দীপু আমাকে ওর মাংসল হাত দিয়ে আমার দুটো শেষ করে দিচ্ছে। কিন্তু পরক্ষণেই ভেবেছি সেটা কখনো সম্ভব নয়। তবে নিজের লুকিয়ে রাখার চেষ্টাও করিনি তাই বলে। সালোয়ার কামিজের বদলে শাড়িই পরতাম। সালোয়ার কামিজে একটা সুবিধে হলো ওড়না না পড়লেও হয় বাড়িতে। আর তখন বাহার দেখানো যায়। কিন্তু আমার ইচ্ছে হলো দীপুকে আমার দেখানোর। আর তার জন্য শাড়িই ভালো। নানা ডিজাইনের অজুহাতে অনেক অংশ দেখানো যায়। বিশেষ করে কাছের জায়গাটা যে অনেকটা বড় সেটা আমি জানি। সেগুলো দীপুর চোখের সামনে তুলে ধরার জন্য শাড়ি বেস্ট। আমার মনে হতো মার দরকার। এখনই তো মার পূর্ণ পাওয়ার বয়স। আর মনে হতো আমি মাকে সেই দিতে পারি যা পেলে মাও খুশি হবে, কিন্তু যেটার কোনো সম্ভাবনা নেই জানতাম। একটাই সম্ভাবনা ছিল যে যদি মার মনেও একটু উসখুস থাকে তাহলে একটু সাহস করে কিছু করলে হয়তো সাড়া দিতে পারে। এই কথা ভাবার পর আমার দিনরাতের ধ্যানগান হয়ে পড়ল কিভাবে মাকে তোলা যায়। কি টোপ গিলতে পারে মা? মার খোলা দেখে মনে হতো মারও নিশ্চয়ই মন আনচান করছে। কিন্তু কিছু বলতে পারছে না। আমি প্রায় ভিডিও দেখি, গল্প পড়ি। সেখানে মার সঙ্গে ছেলের সম্পর্ক নিয়ে অনেক কথা থাকে। ছবি, ভিডিও তো আছেই। কিন্তু কি করে ওই অবস্থায় পৌঁছাবো সেটার কুল কিনারা পাচ্ছিলাম না। একবার মনে হলো রাত্রিরে মা শোবার ঘর থেকে রান্নাঘরে যায় জল আনতে বা পরের দিনের রান্নার জিনিস গোছাতে। আমি ভাবলাম ওই সময়ে যদি আমি বাইরের ঘরে শুয়ে হয়ে শুরু করি তাহলে কি হবে। কিন্তু অনেকবার ভেবে ওটা বাতিল করলাম। মা যদি উল্টো রেগে যায়? আমি যে স্বপ্নে বিভোর হয়ে থাকতাম সেটা হলো মা আমার সামনে নিজেকে ধরছে আর চাইছে আমি মার সঙ্গে। কল্পনা করতাম মা আমার সামনে একদিন রাতে এসে দাঁড়াবে বিয়ের সাজের বুয়ের মতো। তার একটা একটা করে আমাকে দেখতে দেবে। মার দুটো, সেগুলো দুহাত ধরে তুলে ধরবে যেন মা নিজেকে প্রেজেন্ট করছে। সবাই যেমন করে ক্লায়েন্টদের সামনে। কিন্তু আমাদের সম্পর্ক ঠিক বাবু আর ওদের মতো হবে না। হবে প্রেমের, ভালোবাসার। মার মুখে চোখে লজ্জা থাকবে। প্রেম নিবেদনার গরম ভয় শরম সব কিছু মেশানো থাকবে। আর তারপর মা দেখাবে, টেনে ধরে দেখিয়ে দেবে। আমার স্বপ্নে আমি তখন উঠে মার হাত ধরে আমার উপর রাখব। এই সব ভাবি আর দীর্ঘশ্বাস ফেলি। প্রশ্নটা হলো কিভাবে মাকে দেখাব? কোন অজুহাতে? একবার দেখলেই আন্দাজ করতে পারব মার মনে কোনো সুপ্ত ইচ্ছে আছে কিনা। একবার ভাবলাম আমি যদি কোনো ভাবে মাকে ভিডিও দেখাতে পারি, ছবি বা ভিডিও, তাহলে হয়তো ওইদিকে মন যাবে ভাববে। কিন্তু সেটারই বা সুযোগ কোথায়? তখন ভাবলাম আরেকটু সাধারণ ব্যাপার থেকে শুরু করা যাক। একেবারে ভিডিওতে না গিয়ে যদি গোছের কিছু দেখাই তাহলে মা কিছু টের পাবে না। আর আজকাল তো সেগুলোর কোনো অভাব নেই। প্রথমে একটু দাম দিয়ে হলেও ফ্যাশন ম্যাগাজিন রাখতে শুরু করলাম, যাতে কম মহিলার ছবি দেখে মায়ের মনে সুপ্ত বাসনা জেগে ওঠে। বিভিন্ন ডিজাইনের পাতাগুলো যে মা দেখছে সেটা লক্ষ্য করেছিলাম। একদিন সেরকম একটি ছবির দিকে তাকিয়ে থাকার সময় আমি বললাম, এই রকম একটা বানিয়ে নাও না তুমি। কথাটা শুনে অবাক হয়ে তাকিয়েছিল মা। এই প্রথম আমার মুখে কথা শুনে। আমি বললাম, তোমাকে ভালো দেখাবে। ছবিটা কাছে টেনে নিয়ে দেখলাম ছবি, কিন্তু অংশটা বেশ কিছু কাটা আর দিকটাও লোকাট। আমি বললাম, তোমার পড়তে ইচ্ছে করছে। দীপু ওই ম্যাগাজিনগুলো আনতে শুরু করায় আমি খুব খুশি হয়েছিলাম। হয়তো দীপুও আমার দেখতে চায়, কাছে আসতে চায়। একটা অজুহাত খুঁজছে এমন মনে হয়েছিল। আমি দীপুর সামনে বসেই পাতাগুলো ওল্টাতাম যাতে ওর নজরে পড়ে। এই ছবিটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। তাই সে কাছে এসে বলেছিল, এরকম পড়তে চাই কি না। দীপুর কথা শুনে মনে হয়েছিল দীপুকে আমার দিকে টানার চেষ্টা করব। ওকে তুলব। মা ছেলের মধ্যে সম্পর্কের সংস্কারটা একটা দূরত্ব আনবে ঠিকই, কিন্তু যদি ঠিক ঠিক কাজ করে যাই তাহলে হয়তো সে আমাকে মা নয় একজন মহিলা হিসেবে ভাবতে পারে। মহিলাও না, আমি সেই মুহূর্তে চাইছিলাম দীপু আমাকে একজন নষ্ট মেয়ে ভাবুক, যাতে তার মনে কথা জড়ো হয়।
এই সব ভেবে আমার শক্ত হয়ে যেত। আর ভাবতাম কখন সেখানে দীপুর আঙুলের পাব। মা আমতা আমতা করে বলল, জাহি কি বলছিস, লোকে কি বলবে? আমি বললাম, কেন, লোকে বলার কি আছে? তোমার কি এমন বয়স? আর তোমার তোমার দেখো এই এরকম ভালো লাগবে। কথাটা শুনে মা লজ্জা পেল। মুখ লাল হয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য। ধ্যাত বলে ছেড়ে দিয়েছিল। কিন্তু আমি ছাড়িনি। আমি বললাম, তোমাকে বানিয়ে দেব। ওটা হবে আমার গিফট। তারপর বললাম, চলো ওরকম একটা শাড়ি কিনে আনি। মা বলল, ও বাবা, আমি ট্রান্সপারেন্ট শাড়ি পরে বেরোতে পারব না। আমি বললাম, ঠিক আছে, বাইরে পড়তে হবে না। কিন্তু তুমি একেবারে সাজবে না, সেটা হয় না। তুমি একটু সাজুগুজু করলে তোমার মন ভালো থাকবে। এতে লাভ হয়েছিল। একদিন মা কাজ করতে করতে হঠাৎ বলল, আচ্ছা দীপু, আমি খুব মোটা হয়ে গেছি না? মা উপর থেকে সরিয়ে আমাকে দেখানোর চেষ্টা করছিল। গলা একটু আড়ষ্টতা। বুঝলাম মা অনেক ভেবে এই প্রশ্নটা করেছে। হয়তো আমাকে তার দেখাতে চায় এই কথা বলে। কারণ তখন নিচে উদ্ধত দেখা যাচ্ছিল। একটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি বললাম, না। মানে কেন বলো তো? না রে, কেমন একটা থলথলে হয়ে গেছি। ম্যাগাজিনের মডেলের ছবি দেখে তোমার এই কথা মনে হচ্ছে? মা মাথা নেড়ে সায় দিল। কি করি বলতো? কি আবার? এক্সারসাইজ করো। ওটা তো জমেছে। চলে যাবে। কি এক্সারসাইজ করব বলতো? আমি ওই জিমটিমে যেতে পারবো না। ঘরে বসে কিছু করলে কমবে? ঘরে বসেই টামি এক্সারসাইজ করতে পারো তো? এই বলে ভাবলাম একটা সুযোগ নেই। বললাম, কিন্তু তার জন্য অন্য জামা পরতে হবে। পরে তো আর ওসব করতে পারবে না। কি জামা? আমি সাহস করে বললাম, তাহলে পায়ে শাড়ি জড়িয়ে যাবে না? কথাটা উচ্চারণ করার সময় আমার রক্ত গরম হয়ে উঠেছিল। আমার হাত রেখে মার দুটো দেখানোর ভঙ্গিতে বললাম, এগুলো শক্ত করে আটকে রাখতে হবে তো। মার বোধহয় কথা মনে ধরেছিল। কাছে এসে বলল, কোথায় কিনি বলতো? আমি বললাম, এগুলো তো অনলাইনেই পাওয়া যায়। এখান থেকেই অর্ডার করে দিচ্ছি বলে ল্যাপটপটা কাছে আনলাম। পাশে বসার ইঙ্গিত করে বললাম, এখুনি করে দিচ্ছি। মা যেন লজ্জা পেল একটু। বলল, না না, আমি নিজে কিনে নেব। কিন্তু কোন দোকানে পাবো রে? দূর, কোথায় খুঁজতে যাবে? সব দোকানে পাবেও না। এখুনি হয়ে যাবে, এসো। শুনে মা কাছে এসে বসল। আমি অনলাইন স্টোরসের সাইট খুলে সার্চ করলাম। পরা মডেলদের ছবি ফুটে উঠল। নানান ভঙ্গিতে পোজ করা। যেন খুব সাধারণ কথা বলছি সেই ভঙ্গিতে বললাম। মা একটু থতমত খেয়ে গেল এই ডিরেক্ট প্রশ্নে। তারপর আমার দিকে না তাকিয়ে বলল, আমি সুযোগ বুঝে একবার মার দিকে তাকিয়ে নিলাম। কোনো দরকার ছিল না, তবু মাকে বোঝাবার জন্য যে আমি মার দেখতে চাই। মা টের পেয়ে গুছিয়ে বসল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই মা হাত তুলে চুলে দিতে লাগল। আর আমি মার সব পরিষ্কার দেখতে পেলাম। তখন আমার রক্ত গরম হয়ে গিয়েছিল। মা যে ওই ভঙ্গি করছে সেটা স্পষ্ট বুঝতে পেরেছিলাম। মনে মনে ভাবলাম, দাদাও দেখাচ্ছি তোমায়। এই প্রথম মাকে প্রেমিকার রূপে ভাবলাম, তোমার ব্যবস্থা করছি আমি। আমি এবার আর চোখ সরিয়ে নিলাম না। যতক্ষণ পারি নির্লজ্জের মতো মার দেখলাম। একবার মার সেঅঙ্গে দৃষ্টি বিনিময় হল, দেখলাম মা তখনও চুল ঠিক করার ভান করে মেলে ধরেছে আমার সামনে। আমি ইচ্ছে করেই ছেনালিপনা করেছিলাম। আমি চেয়েছিলাম দীপু আমার দুটি ভালো করে দেখুক। আর জানুক যে আমি সেটা উপভোগ করছি। আমি চাই দীপু বুঝে নিক যে আমার দিকে তার চাহনি আমার ভালো লাগে। দীপু যখন আমার দিকে হা করে তাকিয়েছিল, আমি আর চোখে দীপুর দিকে তাকিয়েছিলাম। দেখেছিলাম সেখানে একটা বলিষ্ঠ রয়েছে। সেটা দেখতে পেয়ে আমি আমার হাত আরও কিছুক্ষণ উপরে রেখেছিলাম। আমি তাকিয়ে আছি দেখে মা হেসে জিজ্ঞেস করল, কি? বিশ্বাস হচ্ছে না? অত দেখতে হবে না। আমার মুখে কথা সরছিল না। বললাম, তোমার যা। উফ, একই কথা বলে যাচ্ছে শুধু। কোথায় আমার আরেকটু ভালো হবে সেটা না। একটু চাইছি এক্সারসাইজ করার কথা। আর ছেলে শুধু ভালো বলেই যাচ্ছে। ওরকম কথায় ভালো না বেশে সত্যি সত্যি একটু সাজেশন দে তো দেখি। তারপর বলল, আচ্ছা, শুনেছি নাকি নাচ প্র্যাকটিস করলে কমে? সবাই বলে বেলি ড্যান্সিংয়ের কথা। কমে যায় নাকি? আর নাচটাও শেখা হলো? কি বলিস তুই? আমি জানতাম দীপু লুকিয়ে লুকিয়ে ড্যান্সিংয়ের ভিডিও ক্লিপ দেখে। তাই এই কথা তুলেছিলাম। ড্যান্সিং শিখলে আমার দুটো লাভ ভালো হবে। আর দীপুকে দুলুনির নাচ দেখিয়ে আমার দিকে আকৃষ্ট করব।
কোনো মেয়ে যদি নিয়ে কম কাপড় পরে ড্যান্সিং করে দেখায় তাহলে যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। এর মতো নাচ পৃথিবীতে নেই। আর এতে কম পড়ার হাজার অবকাশ আছে, অজুহাত আছে। এমনকি আমি তো কল্পনাও করেছি এক সময় ড্যান্সিংয়ের নাচ দেখাতে দেখাতে দীপুর সামনে একটা একটা করে করে দেখাব। একেবারে হয়ে নাচব। তখন কি আর আমাকে ছাড়া ওর আর কোনো গতান্তর থাকবে? আমি তো মনে মনে কস্টিউমগুলোও ভেবে রেখেছি। পায়ের দিকটা স্লিট করা থাকবে যাতে দেখা যায়। আর দিকটা যত হয় তত ভালো। আমার কত দিনের ইচ্ছে একের পর এক দীপুর সামনে নিজেকে দিই। কেমন মনে হয় এটা হলেই আমি ধন্য হব। আমার তখন শুধু একটা ধ্যানগান, কিভাবে দীপুর সামনে হব। আর দীপু আমাকে ইচ্ছে মতো ওর শক্তসমর্থ কাছে আত্মসমর্পণ করাটাই আমার হয়ে দাঁড়িয়েছিল তখন। কিন্তু তার আগে ওকে একটু তাতিয়ে তুলতে চাই, যাতে আমি যখন ওর সামনে নিজেকে ধরব সে যেন ঠিকমতো রেসপন্ড করে। এ দেখি মেঘনা চাইতে জল। আমি কোথায় মাকে ড্যান্সারের রূপে ভেবে মারি। আর এদিকে মা নিজেই প্রস্তাব দিচ্ছে ড্যান্সিং করবে। না, মার তাড়না এবার টের পাচ্ছি। কিন্তু আমিও এত সহজে কাবু হব না, ব্যাপারটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না দেখা যাক, আমি ভাবলাম। বললাম, বাহ, এটা তো খুব ভালো আইডিয়া। আমিও শুনেছি। কিন্তু কোথায় শিখবে? এই কাছেই একজন শেখায়। আমি কথা বলেছি। আমার একটা কিছু শেখা হবে। এক্সারসাইজও হবে। কিন্তু করব না কি? সেটাই প্রশ্ন। এত ভাবছ কেন? আরে, তোর দাদাবোন তো শুনেই রেগে যাবে, মা ড্যান্সিং করছে। আর চারপাশের লোকজন আছে না? একটু ওই নাচ কি না? শোনো, তুমি তো আর কোথাও পারফরম্যান্স দিতে যাচ্ছ না। কাউকেই জানানোর দরকার নেই। সেটাও ঠিক, শুধু ক্লাসের লোকজন দেখবে আর কেউ না। আমিও না। মা তখন এগিয়ে এসে আমার বলল, ও আমার সুইট বেবি, অফকোর্স তুই চাইলে দেখাব। আমি ততক্ষণে ল্যাপটপ খুলে ইন্টারনেটে কিছু ড্যান্সিংয়ের ছবি সার্চ করলাম। মা কাছে এসে বলল, এই দেখ, কোনো নেই। মা দেখাচ্ছিল আর আমি দেখছিলাম, মার দিকে তাকিয়ে বললাম, তোমাকে কিন্তু হেভি লাগবে। আমার? মা চোখ টিপে বলল। আমি অপ্রস্তুত হয়ে কিছু বলতে যাচ্ছিলাম, মা মুখ টিপে হেসে বলল, আমি জানি তুই কি ভাবছিস। আমি বললাম, আচ্ছা, তোমাকে একটা জিনিস বলবো, মা রাগ করবে না তো? মা অবাক হয়ে বলল, না, কি? রাগ করবে না বলো? আরে বাবা, করব না। বলতো দেখি। তুমি এখন থেকে প্লিজ ইউজ করো না। তোমার হাতের নিচে। উফ, বললেই হলো। কেন? মায়ের মুখে কথাটা শুনে আমার আরও শক্ত হয়ে উঠেছিল। বললাম, তুমি শেভ করবে না। আমি হেয়ার রিমুভার এনে দেব। দেখো, ড্যান্সিং করবে আর ওরকম খড়খড়ে না। এবার মা মুখ টিপে হাসল। বলল, একজনের দেখছি আমার নিয়ে রিসার্চ করা হয়ে গেছে। এত নজর ছেলের? কোনো ফাঁকে দেখিস রে এত? আমি বললাম, আবার কিসের? মা তখন আলতো করে কপট রাগ দেখিয়ে গালে চড় মারল। আমি তোর মা না? মার দিকে কুনজর দিতে হয়? কোথায় কুনজর দিলাম? আমি মজা করার চেষ্টা করলাম, শুধু নজর দিয়েছি, ব্যাস। তারপর বললাম, রাগ করলে? আমি জানতাম মা ইচ্ছে করেই করছে, তবু ভান করলাম কিছু জানি না। না রে বাবা, আমাকে দেখে দেখার লোক বলতে তো একমাত্র তুই আছিস, কিন্তু আমি ওসব ইউজ করব না যদি না তুই কিনে দিস। আমি এখুনি নিয়ে আসব, বললাম। আমি চাই না তুমি কখনো তোমার ওখানের স্কিন খারাপ হয়ে যাবে, শক্ত, খড়খড়ে হয়ে যাবে। তারপর গলা আরও নরম করে বললাম, প্লিজ, দেখো, তোমার নিজেরই পড়তেও ভালো লাগবে। সন্ধেবেলা জিজ্ঞেস করেছিল, মা আলতো করে জানালো, হ্যাঁ। আমি ভঙ্গিতে বললাম, আর কখনো ওসব ইউজ করবে না। তোমার নিজের ভালো লাগছে না? তারপর বললাম, একটু জ্বালা করছে, তাই না? মা যখন বলল, হ্যাঁ, করছে, তখন মার কাছে গিয়ে হাতে একটু হাত দিয়ে বললাম, ওই একটু করবে, ব্যাস। আমার তখন খুব ইচ্ছে করছিল তুলে দীপুর সামনে দাঁড়াই। ও দেখুক, কাছে আসুক। কিন্তু লজ্জা পেয়ে পারিনি। কারণ জানতাম আরও সুযোগ আসবে। এও জানতাম যে দীপু এখন আমাকে শিকার করার ধান্দায় আছে। আর আমি শিকারীর কাছে এত সহজে ধরা দেব না ঠিক করেছিলাম। যত উঠতে পারি তত শিকারের খেলা জমবে। আমি চাইছিলাম ওর আরেকটু কষ্ট পাক, যাতে আমাকে ছাড়া আর কিছু ভাবতে না পারে। এরপর একদিন মা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। আমি পেছন থেকে মার কাঁধে হাত রেখে বললাম, চলো, তোমার চুলের স্টাইল বদলাই। একটু অন্য রকম করে কাটিয়ে এসো। আর একটু ডাইও করিয়ে নাও। কয়েকটা জায়গা শুধু।
ভালো লাগবে। আর এই নাও তোমার জন্য একটা লিপস্টিক এনেছি বলে মায়ের ফেভারিট রঙের একটা লিপস্টিক হাতে তুলে দিলাম। দেখলাম মা খুশি হয়েছে। সেদিনই গিয়ে চুল কাটিয়ে স্ট্রেট করিয়েছে। ঘরে ঢুকতেই আমি বললাম, দেখেছ কি সুন্দর লাগছে। বলেছিলাম না? শুনে মা লজ্জা পেল। বলল, সত্যি? আমি কাছে গিয়ে বললাম, আমি এমনি এমনি বলছি নাকি? কতজন তোমার দিকে তাকিয়েছিল রাস্তায় বলো তো? মা আমার কথা শুনে আরও লজ্জা পেয়ে ভেতরে চলে গিয়েছিল। কয়েক মাস পরের কথা। মা রেগুলার ড্যান্সিং ক্লাসে যায়। একদিন বলল, আমি একটা হিন্দি গানের সঙ্গে নাচ শিখেছি। ঠিক ড্যান্সিং না, তবে ওই রকম দেখাবো। অফকোর্স, আমি তো এক পায়ে খাড়া। বললাম, কস্টিউম কোথায় পেলে? না রে, ওগুলো পরে কিনব। খুব দাম। এই নাচটা করব। দাঁড়া, হিল জুতো পরে আসি। মা, তুমি হিল জুতো পরছ আজকাল? বাহ! মা নেচে দেখাল। ভঙ্গিগুলো এত যে মাকে চিনতেই পারছিলাম না।